ঘটনা ঘটে 2010 সালের ফেব্রুয়ারি মাসে। ঘটনার দিন ড্রাইভার মহিউদ্দিনের ফোন আসে। একজন তাকে বলে ঢাকা মেডিকেল থেকে একটা লাশ যাবে কুষ্টিয়ার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের একটা গ্রামে। ড্রাইভার চলে গেলেন মেডিকেলের ভিতরে। তারপর লাশের আত্মীয় স্বজনের সাথে ভাড়া মিটিয়ে দাঁড়িয়ে থাকলো লাশের অপেক্ষাতে। মেডিকেল থেকে ছাড়পত্র দিয়ে গাড়িতে লাশ তুলতে তুলতে রাত বেজে গেল 10টা। ড্রাইভার বলে লাশের সাথে কেউ যাবে না। উত্তরে লাশের আত্মীয় বলে লাশের সাথে কেউ যাবে না। আসলে তারা দূর সম্পর্কের আত্মীয় ছিল। ড্রাইভারের এত সাত পাঁচ না ভেবে লাশের বাড়ির নাম্বার নিয়ে গাড়িতে উঠে বসলো হেল্পারকে নিয়ে। কোনো সমস্যা ছাড়া বঙ্গবন্ধু সেতু পার করে যখন তারা সিরাজগঞ্জ বনপাড়া রাস্তাতে প্রবেশ করলো তখন থেকে সমস্যা শুরু। ড্রাইভার এগুলো আমলে নেন না, কারণ লাশের গাড়িতে হরহামেশা এমন হয়ে থাকে। রাস্তা প্রায় গাড়ি শূন্য, দু একটা ট্রাক আর নাইট কোচগুলো ছাড়া তেমন কোনো গাড়ি নেই। হঠাৎ ড্রাইভারের মনে হলো গাড়ি খুব ভারী হয়ে গেছে। গাড়ি 20 থেকে 90 কিলোমিটার স্পিডে চলছে, কিন্তু মনে হচ্ছে যে 20 থেকে 30 গতিতে যাচ্ছে। হঠাৎ ড্রাইভার তার লুকিং গ্লাসের দিকে তাকালে দেখতে পারেন বড় একটা শূকর, সামনের দুটো দাঁত অনেক বড় আর চোখ দুটো রক্ত লাল। এই শূকরটার মুখ দিয়ে লালা পড়ছে। এটা সবচেয়ে আশ্চর্য ব্যাপার। শূকরটি গাড়ির সাথে সাথে দৌড়াচ্ছে এবং এক সময় শূকরটি গাড়িটা ক্রস করে সামনে গেল এবং 1 সেকেন্ডের মধ্যে মিলিয়ে গেল। ড্রাইভার এগুলোকে চোখের ভুল মনে করতে পারছিল না, কারণ সবটা তার সামনাসামনি হচ্ছিল। তিনি হেল্পারকে ডাকলেন। হেল্পার ততক্ষণ গভীর ঘুমে মগ্ন। হেল্পার উঠল আর ড্রাইভারের চাওয়াতে একটা পান বানিয়ে দিল ড্রাইভারকে। এখন গাড়ির গতি মোটামুটি স্বাভাবিক হয়েছে, পুরোটা না। হঠাৎ গাড়ি গোগো শব্দ করছে এবং শব্দটা এতটা তীব্র ছিল যে কান ফেটে যাবার অবস্থা। ড্রাইভার একটা সাইড করে গাড়িটা দাঁড় করালেন। হেল্পার নেমে মোটামুটি সব চেক করলেন, সব ঠিক ছিল। কিন্তু হেল্পার খেয়াল করলেন যে গাড়ি থেকে রক্ত টপ টপ করে রাস্তাতে পড়ছে। হেল্পার চাবি দিয়ে পিছন ডোর খুলে দেখলো, কিন্তু লাশের বক্স থেকে কোনো রক্ত পড়ছে না। তাহলে ঘটনাটা কি? হেল্পার সামনে চলে আসলো এবং ড্রাইভারকে বলে, ও কিছু না, তুই এখন আর ঘুমাস নে। ড্রাইভার গাড়ি চালু শুরু করলো। সমস্যা ছাড়া গাড়ি চলতে আরম্ভ করলো এবং এখন আর কোনো গোগো শব্দ নেই। মিনিট 10 পর হেল্পার বলে উঠল, ওস্তাদ, লাশ তো গাড়িতে নাই, পিছনের দরজা খোলা। ড্রাইভার সাথে সাথে গাড়ি ব্রেক করে কেবিনের ভিতরে তাকাতে দেখে লাশের বক্স নাই। সাথে সাথে ড্রাইভার এবং হেল্পার নেমে পড়ল। পিছনের ডোরটা খোলা, কিন্তু ডোর খোলার কোনো সম্ভাবনা নেই। তার থেকে বড় কথা, লাশ যদি পড়ে যেত তাহলে তো শব্দ হতো। দুজন এবার লাশ খুঁজতে থাকে। আপনারা সবাই জানেন সিরাজগঞ্জ বনপাড়া হাইওয়েতে রাস্তার দুপাশে চলন বিল। তো তারা কি করে? দুজনের একজন রাস্তার এপাশে আর অন্যজন রাস্তার অন্য পাশে নেমে পড়ল। তখন জমি শুকনো ছিল। দুজন ঘাবড়ে গেছিল, যেহেতু লাশের ব্যাপার। ঠিকঠাক না পৌঁছে দিতে পারলে বড় বিপদ হবে। দুজন মিনিমাম 20 মিনিটের মতো এদিকে ওদিকে খোঁজাখুঁজি শুরু করে। হেল্পার আগে আসছিল গাড়ির কাছে। এসে যে দৃশ্য দেখে তা দেখে ভয়ে ওস্তাদ বলে চিল্লাতে থাকে। ড্রাইভার এসে বলে, কি রে, কি হয়েছে? লাশ পাইছিস? হেল্পার হন্তদন্ত হয়ে বলে, ওস্তাদ, লাশ গাড়িতেই আছে। ড্রাইভার এসে দেখে একই অবস্থা। এ কি করে সম্ভব? দুজনের তো চোখের ভুল হতে পারে না। তারা খেয়াল করে বক্সের উপরের ঢাকনাটা খোলা, যদিও তা পেরেক দিয়ে আটকানো ছিল। তারা বক্সের ভিতরে লাইট মারল না, লাশ তো ঠিক আছে। গাড়িতে থাকা হাতুড়ি দিয়ে আবার পেরেক মেরে গাড়ির ভিতরে দোয়া দরুদের অডিও চালু করে তারা আল্লাহর নাম নিতে নিতে চলতে থাকে। হেল্পার প্রচণ্ড ভয় পাচ্ছিল আর বারবার পিছনে তাকাচ্ছিল। একবার বলে, ওস্তাদ, লাশ বসে আছে। একবার বলে, ওস্তাদ, লাশ নিচে পড়ে আছে। আবার বলে, ওস্তাদ, বক্সটি নাই। কিন্তু ড্রাইভার বুঝতে পারে এগুলো সবই মায়াজাল। ভয় পেলে চলবে না। আর যাই হোক, লাশ তার বাড়িতে পৌঁছে দিতেই হবে। তাই ড্রাইভার হেল্পারকে পিছনে তাকাতে মানা করে দেন আর একটা কাপড় দেন, যাতে পিছনে দেখার গ্লাসটা ঢেকে দিতে পারে। এভাবে তারা 4টার দিকে বাবুপাড়ার রাস্তাতে প্রবেশ করলেন। তখন ফোন বের করে লাশের বাড়ির ফোন নাম্বারে ফোন করলেন, কিন্তু ফোন কেটে কেটে যাচ্ছিল। তারা তো আর বাড়ি চেনে না। একটু খেয়াল করলে দেখেন একটু দূরে একটা গাছের নিচে একজন লোক দাঁড়ানো, একটা লাল লাইটের নিচে। ড্রাইভার ভাবছেন হয়তো নামাজে যাবেন, যেহেতু ভোর হয়ে যাচ্ছে। তো ড্রাইভার গাড়ি নিয়ে ওনার কাছে গেলেন, গাড়ি থামিয়ে সালাম দিলেন। লোকটাও সালাম নিলেন। ড্রাইভার দেখলেন লোকটার বয়স আনুমানিক 60 থেকে 65 বছরের। মুখে
কাঁচা পাকা দাঁড়িয়ে আছে। লোকটি সালামের উত্তর নিলেন। ড্রাইভার লাশের ঠিকানা বললে লোকটি বললেন, এখান থেকে 20 মিনিট সোজা গাড়ি চালালে একটা ওয়ার্কশপ পাবেন। সেই ওয়ার্কশপের পিছনের বাড়িটাই হলো লাশের বাড়ি। লোকটি ড্রাইভারকে আরও বলেন, বাবা যাই হোক গাড়ি থামাবা না। লোকটি এসব কথা বলার সময় লোকটির চোখ দিয়ে পানি বের হচ্ছিল। ড্রাইভার কিছু না বলে আবার গাড়ি চালাতে লাগলেন। মনে করেছিল হয়তো পরিচিত ছিল লাশের। একটু গিয়ে যখন পিছনে তাকালেন, ড্রাইভার দেখলো লোকটি আর নেই। এত অল্প সময় কই যাবে? ড্রাইভার বুঝলেন এসব কিছু অস্বাভাবিক ব্যাপার। এবার তারা যে পথ ধরলেন, এ পথে দুদিকে বড় বড় গাছ আর মাটির রাস্তা। ড্রাইভার দেখলো একটু সাইডে দুজন ইয়াং বয়সের লোক মারামারি করছে, কিন্তু কোনো কথা বলছে না। ড্রাইভার বারবার নিজের মনকে বুঝালো এগুলো সব মায়াজাল, গাড়ি থামানো যাবে না। আবার একটু পর দেখে গাছ থেকে ডাল ভেঙে পড়ছে, কিন্তু গাড়িতে পড়ছে না। এমন নানা অদ্ভুত কাজ হচ্ছে তাদের সামনে। এই অদ্ভুত কাজকর্ম দেখে হেল্পার তো ভয়ে জমে গিয়েছে। এমন এক সময় ফজরের আজান দিয়ে দিলে তখন সব স্বাভাবিক হয়ে যায়। একটু পর তারা লাশ নিয়ে ঠিকানা মতো পৌঁছে গেল। লাশ গাড়ি থেকে নামানো হলো। ড্রাইভার আর হেল্পার চোখে মুখে পানি দিল। হেল্পার কি মনে করে লাশের কাছে গেল। লাশের মুখ দেখে হেল্পার আটকে উঠল এক রকমের। ড্রাইভারকে এসে বলে, ওস্তাদ এটি তো তার লাশ যাকে একটু আগে ওই বাড়ির ঠিকানা জিজ্ঞেস করে আসলাম। ড্রাইভার গিয়েও দেখে একই অবস্থা। ড্রাইভার নিজেও ভয় পেয়ে যায়। ড্রাইভার একজন মুরব্বী লোককে ডাকলেন, যিনি লাশের ভাই হন। ওনাকে রাস্তাতে ঘটা সব ঘটনা বললে উনি বলেন, আমার ভাই একজন কবিরাজ ছিলেন। উনি প্যারানর্মাল বিষয় নিয়ে কাজ করতেন। উনি যেদিন অসুস্থ হন সেদিনও একটা এক্সোসিজম করতে গিয়ে এমন অসুস্থ হয়ে যান। উনি জ্ঞান হারানোর আগে একটা কথা বলে যান যে সবাই একটু সাবধানে থাকে যেন। ওই দিন রাতে ভাইকে ঢাকাতে পাঠানো হয়। অ্যাম্বুলেন্স যাওয়ার সময় নানা অলৌকিক ঘটনা ঘটছিল আর বাড়িতে চলছিল তাণ্ডব। স্বপ্নে আমি দেখি একটা আলখাল্লা পরা লোক আমাকে বলছে, তোর ভাইকে তোরা আর পাবি না। হাসপাতালে নেওয়ার 10 দিন পর ভাই মারা গেল। তাছাড়াও লাশ গোসল না করিয়ে গাড়িতে তোলা হয়েছিল, যার জন্য এমন সমস্যা হয়েছে। ড্রাইভার ভাড়ার টাকা নিয়ে চলে আসে। ওখান থেকে আসার পর ড্রাইভার আর হেল্পার টানা জ্বরে ভোগেন, তারপর সুস্থ হয়ে যান। কিন্তু ড্রাইভার একটা স্বপ্ন দেখে নিয়মিত। তার স্বপ্নটা হলো যে একটা আলখাল্লা পরা লম্বা মানুষ কবর থেকে ওই যে পৌঁছে দেওয়া লাশটিকে তুলছে আর ক্রমান্বয়ে আছাড় দিচ্ছে। এমন অনেকবার করার পর আবার লাশটি কবরে রেখে মাটি দিয়ে দিচ্ছে। এমন রোজ যখন দেখছিল তখন ওই লাশের বাড়ি ফোন দিয়ে বললে লাশের বাড়ির লোক একজন হুজুরের সাথে কথা বলেন। হুজুর বলেন উনি যেহেতু ব্ল্যাক ম্যাজিক করতো তাই হয়তো এমন সমস্যা হচ্ছে। হয়তো কোনো পিশাচ তার সাথে এমন করছে, যাকে আগে উনি কিছু না কিছুভাবে বিরক্ত করেছিলেন। হুজুরের পরামর্শে বাড়িতে একটা মিলাদ দেন। এরপর আর এমন স্বপ্ন ড্রাইভার দেখেনি। এই ছিল ঘটনা। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। এই ঘটনাটি লিখেছেন ডালিয়া। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমার নাম সিয়াম। আমি অনার্স 2য় বর্ষে পড়ি। আমি মধ্যবিত্ত ঘরের একজন ছেলে। আমার বাসা থেকে কলেজ অনেক দূরে। প্রতিদিন অনেক ভাড়া দিয়ে আসা সম্ভব হচ্ছিল না আমার। তাই ঠিক করলাম কলেজের ওই দিকে একটা বাসা ভাড়া নেই। বাড়িতে আমি একাই থাকতাম। মধ্যবিত্ত হওয়ায় 3 থেকে 4টা টিউশনি করাই। আজ 4 দিন ধরে প্রচুর বৃষ্টি নামছে। রাস্তাঘাটে অনেক পানি উঠেছে। 4 দিন পড়াতে যাইতে পারিনি। আজ না গেলে আমার বেতন কেটে রাখবে, তাই বের হই পড়াতে। 3টা বাড়ি কাছেই ছিল। ওদের পড়ানো শেষ করে 4 নম্বর বাড়িতে আর যেতে ইচ্ছে করছিল না। তারপরও গেলাম। পড়ানো শেষ হলে রাত 8টা বাজে। বাইরে দেখলাম বৃষ্টি তেমন নেই। এদিকে গাড়িও পাচ্ছিলাম না। তাই ভাবলাম আন্টি বলছিল ওনাদের বাসার পিছন দিয়েও নাকি শর্টকাট যাওয়া যায়। তাই আমি ওইখান দিয়ে যাচ্ছিলাম। রাস্তাটা কেমন অলিগলি ছিল। তারপর এক খোলা আকাশের নিচ দিয়ে আমি একা হেঁটে যাচ্ছি। বৃষ্টি পড়ছে বলে ফোনটা বের করিনি। চারপাশে অনেক অন্ধকার। হঠাৎ জোরে বৃষ্টি আসায় আমি কোন দিকে যাব ভেবে পাচ্ছিলাম না। দেখলাম সামনে একটা ছাউনি, আর ছাউনির নিচে শুধু কাঠ রাখা ছিল। আমি দৌড়ে সেখানে উঠে পড়ি। জোরে বৃষ্টিও শুরু হয়েছে। হঠাৎ বিদ্যুৎ চমকাতেই চারপাশ আলোয় ভরে যায়। আমি খেয়াল করি আমি কোনো শ্মশান ঘাটে দাঁড়িয়ে আছি। আমি তাড়াহুড়ো করে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাই। ওঠার সময় মনে হলো কে যেন সামনে দাঁড়িয়েছিল। আমি উঠে দাঁড়িয়ে দৌড় দিতে যাব, ঠিক তখনই কেউ আমার হাত ধরে পেছনে তাকাতেই দেখি কোনো কালো অবয়ব, তার চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে। এমনটা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা আমার।
আমি ঝাড়ি দিয়ে হাতটা সরিয়ে অনেক জোরে এক দৌড় দেই। সামনে একটা গাড়ি পাই, ওই গাড়িতে উঠে পড়ি। বাসায় যাওয়ার পর ভয়ে আমার অনেক জ্বর আসে। রাতে ঘুমাচ্ছিলাম, পায়ে কোনো গরম হাত পড়ায় আমার ঘুম ভেঙে ওঠে। আমি দেখি সেই কালো অবয়বটা আমার দিকে এগিয়ে আসে। আমি দৌড়াতে দৌড়াতে দেখি আমি সেই শ্মশান ঘাটে চলে এসেছি। শ্মশান ঘাটে কাউকে পোড়ানো হচ্ছে, তার চারপাশ দিয়ে ঘেরা সেই কালো অবয়বগুলো। একটা কালো অবয়বটা আমার দিকে এগিয়ে আসে, হঠাৎ করে আমার হাতটা ধরে টানতে থাকে। আমি জোরে চিৎকার দেই আর ঘুম ভেঙে যায়। আমি বিছানায় বসে ভাবতে থাকি, এগুলো কি সত্যি নাকি স্বপ্ন। আজকেও অনেক বৃষ্টি, তাই আর পড়াতে যাই নাই। সারাদিন পড়াশোনা করেই কাটালাম। রাতে ঘুমিয়ে পড়লাম। রুমে কোনো কিছু পড়ে যাওয়ার শব্দে ঘুম ভাঙে। আমি রাতে রুমের লাইট জ্বালিয়েই ঘুমাই। আমি চোখ বন্ধ করা অবস্থায় উঠে বসি। তাকিয়ে দেখি আমার বিছানার চারপাশে কালো অবয়বগুলো দাঁড়িয়ে আছে। হঠাৎ আমি শূন্য ভাসতে থাকি। অবয়বগুলো ভাসছে, ভয়ে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। অবয়বগুলো আমার গলা চেপে ধরে, আমি ছটফট করছি। ঠিক সেই সময় ফজরের আজান দেয়। কালো অবয়বগুলো অদৃশ্য হয়ে যায় আর আমি নিচে পড়ে যাই। অনেক ব্যথা পেয়েছি। অজু করে 2 রাকাত নফল নামাজ পড়েই হুজুরের কাছে যাই। সে সব শুনে আমাকে একটা তাবিজ দেয়। আবার বাসায় এসে পানিতে সূরা পড়ে বাসার চারপাশে ছিটিয়ে দেই। হুজুর সেই শ্মশান ঘাটেও গিয়েছিল। আমি তার কাছে জিজ্ঞেস করেছিলাম, কি হয়েছে হুজুর? সে বলল, কিছু কথা রহস্যই থাক, আর তুমি ওই রাস্তা দিয়ে কখনো যেও না, তারপর সব ঠিক হয়ে যায়। তারপর আমি কখনো এই রাস্তা দিয়ে যাতায়াত করিনি, কিন্তু মাঝে মাঝেই শুনতে পাওয়া যায় শ্মশান ঘাটের পাশ দিয়ে রাতে কেউ যেতে লাগলে অদ্ভুত সব ঘটনার শিকার হয়। যদিও ওই অঞ্চলের মানুষ এখন আর কেউ বিপদে পড়া ছাড়া শ্মশান ঘাটের রাস্তা দিয়ে যাতায়াত করেন না। গ্রামের লোকদের ধারণা শ্মশান ঘাটটি অনেক পুরনো হয়, এমন ভৌতিক সমস্যাগুলো বলে ধারণা করা হয়। আর বিগত কয়েক বছরে ওই শ্মশান ঘাটে কাউকে পোড়ানো হয়নি। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনা চলে যাব। আর এই ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তিনি সঙ্গতি কারণে তার নাম উল্লেখ করেননি। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। মেডিকেল লাইফে অনেকেই লাশ, মর্গ, হসপিটাল ইত্যাদি নিয়ে অনেক প্যারানর্মাল ইনসিডেন্টের সম্মুখীন হয়ে থাকে, কিন্তু আমার সাথে যা ঘটেছিল তা একটু অন্যরকম ছিল। সেটাই শেয়ার করছি। 2013 সালের জানুয়ারি মাস। মেডিকেল কলেজ জীবনের সূচনার উদ্দেশ্যে ট্রেনে রওনা দেই আব্বু আর আমি। পথে আম্মুর ফোন আসে একটা দুঃসংবাদ। মেডিকেলের আমার ইমিডিয়েট সিনিয়র এক আপুর মৃত্যু সংবাদ। ট্রেনে ধাক্কা লেগে খুব সম্ভবত মৃত্যু হয়েছিল ওনার, তবে অ্যাক্সিডেন্টলি নাকি মার্ডার তা শিওর না। শুরুতেই এমন একটা খারাপ সংবাদে আমাদের সবার মন খারাপ ছিল। ওরিয়েন্টেশনও ক্যান্সেল করে দেয়। তো ক্লাস শুরু হলো। আস্তে আস্তে সব নর্মাল হয়ে কয়েক মাস পার হয়েও গেল। আমরা তখন কলেজের মেইন হোস্টেলে থাকতাম না, কারণ ফার্স্ট ইয়ারের জন্য আলাদা হোস্টেল দেওয়া হয়। হোস্টেলটা তখন ছিল উত্তরা 3 নং সেক্টরে, এখন পরিবর্তন করা হয়েছে। আমাদের এই হোস্টেলটাও হন্টেড ছিল। আমরা অনেকেই ফেস করছিলাম অনেক কিছু। ওই ঘটনাগুলো পরে শেয়ার করব। তো সেবার কিসের ছুটি ছিল মনে নেই। হোস্টেল পুরো ফাঁকা হয়ে গিয়েছিল। আমাদের ফ্লোরে আমি সহ মোট 4 জন ছিলাম। রাতে আমার রুমে আমরা 3 জন ফ্রেন্ড ঘুমাতে আসি, আর একজন তার রুমে চলে যায়। অনেক আড্ডা হাসাহাসির পর আমার 2 ফ্রেন্ড ঘুমাবে বলে লাইট অফ করে দিতে বলে আমাকে। লাইটের সুইচ আমার পা বরাবর ঠিক উপরেই। তো আমি মোটামুটি লম্বা হয় পা দিয়ে সুইচ অফ করে দেই। হঠাৎ লাইট অফ হওয়াতে ওরা বলে, তুই কেমনে এত তাড়াতাড়ি লাইট অফ করলি? আমি ফাইজলামি করে বললাম, জেসি লাইট অফ করে দিয়ে গেছে। সাথে সাথে আমি হাসতে লাগলাম। যে আপু মারা গিয়েছিলেন, আমার নামের সাথে আপুর নামের অনেকটা মিলও ছিল। মৃত মানুষ নিয়ে ফাইজলামি করতে হয় না, সেটাই মনে হয় আমার সবচেয়ে বড় ভুল ছিল। তো শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই সবাই ঘুমায় পড়ি। মাঝরাতে 3টা কি 3:30 হবে। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। এখানে বলে রাখা ভালো, আমার বামে দেয়াল, পা বরাবর দেয়াল, মাথার কাছের দিকে দরজা, আর ডানে একটু স্পেস রেখে পাশে বেড, যেখানে আমার 2 ফ্রেন্ড ঘুমাচ্ছিল। তো ঘুম ভাঙার পর আমি ডানে তাকাতেই দেখি স্পেসে ফ্লোর সাদা আলো। একটা সাদা ড্রেস আর সাদা হিজাব পরা মেয়ে বসে আছে। মেয়েটার ভিতর থেকে যেন আলো ঠিকরে বের হচ্ছে। সে বসে আছে আমার পা বরাবর দেয়ালের দিকে মুখ করে, তাই আমি তার ব্যাক সাইড দেখতে পাচ্ছি, শুধু মুখ দেখা যাচ্ছিল না। মেয়েটা মাথা নিচু করে বসা অবস্থায় চুপচাপ সামনে পিছনে দুলতেছে অনবরত।
মনে হচ্ছে যেন কোরআন শরীফ পড়তেছে। পাশের বেডে যে দুইজন ফ্রেন্ড ঘুমাচ্ছিল তাদের মধ্যে একজন হিজাবি ছিল। তো আমি ফার্স্টে ভাবলাম এটা হয়তো ওই ফ্রেন্ডটাই হবে। আমি ফিস করে জিজ্ঞেস করলাম, ঈশা কি করতেছিস তুই? কোনো সাড়া পেলাম না। আমি এবার একটু জোরেই ডাকলাম, কোনো সাড়াই নেই। হঠাৎ যার নাম ধরে ডাকতেছিলাম এতক্ষণ সে পাশের খাট থেকে কথা বলে উঠল। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। বুঝতে আর বাকি রইল না যে ফ্লোরে বসে থাকা মেয়েটা অন্য কেউ। কোনো সেন্স কাজ করছিল না তখন। 15 থেকে 20 সেকেন্ড পর হুঁশ আসলে চিৎকার শুরু করে দিই, ফ্লোরে কে? তখন আমার চিৎকার শুনে আমার দুই ফ্রেন্ডের মাথা খারাপ হওয়া অবস্থা। ওরা বলতেছিল বারবার, তুই কার সাথে কথা বলিস? কোথায় কে? অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমাদের চিৎকার একটুও প্রভাব ফেলল না তার উপর। আমি সামনে চিৎকার করেই যাচ্ছি আর কাঁদতেছি। ওরা বেড থেকে নিচে নেমে যে লাইটটা জ্বালাবে তার সাহস পাচ্ছিল না, কারণ আমি বারবার বলতেছিলাম ফ্লোরে কেউ বসে আছে, আর লাইটের সুইচ অন করার মতো অবস্থাও আমার ছিল না। ওরা নিরুপায় হয়ে জোরে জোরে সূরা কালাম পড়া শুরু করলো। কিন্তু কি আশ্চর্য, কেউই কোনো সূরা পুরোপুরিভাবে শেষ করতে পারলো না। অর্ধেক পর্যন্ত এসেই ভুলে যাচ্ছিল। কতক্ষণ এভাবে কেটেছে জানি না। হঠাৎ আমার কি যেন হলো, আমি চুপ হয়ে গেলাম। মনে হলো মেয়েটা যদি তার মাথা ঘুরিয়ে আমার দিকে তাকায় তখন কি হবে? আমি তো মরে যাব নির্ঘাত। আমার মনে হলো যে যা করার তাড়াতাড়ি করতে হবে। মেয়েটা মুখ ফিরে তাকানোর আগেই লাইট জ্বালাতে হবে যে করেই হোক। আমি আর কিছু না ভেবে আল্লাহর নাম নিয়ে সুইচ অন করি। সুইচ অন করার পর দেখি ফ্লোরে কেউ নেই। আমার ফ্রেন্ড দুইটা ভয়ে জোরাজোরি করে বসে আছে, ওদেরও চোখে পানি। এই ঘটনার পরে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি কিছুটা। সামান্য ব্যাপারেই সব কিছুতে ভয় পেতে থাকি। মেলামেশা কথাবার্তা কমাই দিই সবার সাথে। কিছু আমল করি ভয় কাটানোর জন্য, এবং কয়েকদিন পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসি। ঘটনা শোনার পর হোস্টেল ছেড়ে চলে যায় 3 জন। সবার মতে স্ট্রেচের কারণে দুঃস্বপ্ন বা হ্যালুসিনেশন হাবিজাবি ছিল এগুলো। আর যেহেতু ওই আপু কখনো ওই হোস্টেলে ছিলই না, তাই প্রশ্নই আসে না তার আত্মা ঘটিত কিছু হওয়ার। প্রথমে অনেক তর্কে জড়াতাম সবার সাথে এসব নিয়ে, কারণ আমার মতে ওটা হ্যালুসিনেশন হতেই পারে না। কিন্তু পরে আস্তে আস্তে এক সময় আমিও এগুলো মেনে নিয়ে সব ভুলে যেতে থাকি। তবে ঘটনার মেইন জিনিস তখনও অপেক্ষা করছিল আমার জন্য। ঘটনা 2 থেকে 3 মাস পর একদিন টিউটোরিয়াল ক্লাসে হঠাৎ ম্যাডাম সেই আপুকে নিয়ে গল্প করা শুরু করে। যেদিন আপু মারা যায় সেদিন হোস্টেল থেকে বের হওয়ার সময় ম্যামের সাথে দেখা হয় আপুর। আপুকে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল সেদিন। সবচেয়ে অবাক করার বিষয় হলো আপুর পরনে ছিল ধবধবে সাদা ড্রেস আর সাদা হিজাব, ঠিক যেমনটা আমি সেই রাতের মেয়ের পরনে দেখেছিলাম। এর আগে আমাদের কারোরই কোনো আইডিয়া ছিল না আপু সম্পর্কে। ইভেন তিনি যে হিজাবি ছিলেন সেটাও জানতাম না। তাহলে হয়তো মানা যেত যে আমার সাবকনশিয়াস মাইন্ডে ওনার ইমেজ ক্রিয়েট হয়েছে, মানে যেটা আমি সেই রাতে দেখেছিলাম। অনেক কিছুরই ব্যাখ্যা পাইনি আজও, কিছু প্রশ্ন থেকেই গেছে। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আর এই ঘটনাটি এক দম্পতির কাছ থেকে শুনেছি। তিনি যেভাবে লিখেছেন সেভাবেই আমি বলছি। আর এই ঘটনাটিতে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। সেই দম্পতির স্বামী ও স্ত্রীর নাম আরশ আলী ও সুমাইয়া বেগম। সেই দম্পতি বলতে থাকেন, আমার 2 ছেলে ও 2 মেয়ে ছিল কেন বলছি শোনো তবে। আমার বড় ছেলে রিয়ান আর নেই, ও আমাদের ছেড়ে পরপারে চলে গেছে। ছেলে হারানোর কষ্ট নিয়ে আমরা এখনও দিন পার করছি। আমার বড় ছেলে রিয়ান আর গ্রামের 2টি ছেলে ফয়সাল ও কামরুল, তারা অনেক ভালো বন্ধু ছিল। তারা যে কোনো কাজ করুক না কেন, কেউ কাউকে ছাড়া কোনো কাজ করে না। একেবারে স্কুলে যাওয়া থেকে শুরু করে বেড়াতে যাওয়া, পুকুরে গোসল করতে যাওয়া, সব কিছু একসাথে। গ্রামের এক জনপ্রিয় জুটি ছিল তারা 3 জন। তো একদিন আমার বড় ছেলে রিয়ান এসে বলছে, বাবা মা আমি ফয়সাল আর কামরুল মিলে রাতে নৌকাতে নদীর উপর রাত কাটাবো। প্রথমে আমরা নিষেধ করলাম রিয়ানকে এত রাতে নদীতে না যাওয়ার জন্য, কিন্তু পরে ঠিকই রাজি হয়ে গেলাম। কারণ আমি জানি আমার ছেলে রিয়ান অনেক সাহসী। তাই সন্ধ্যায় রাতের খাবার খেয়ে সাথে করে শুকনা গামছা, লুঙ্গি ও গুড়মুড়ি নিয়ে রওনা দিল। আমরাও আল্লাহর কাছে আমাদের ছেলের জন্য দোয়া করে বিদায় দিলাম আর বললাম যেন সাবধানে থাকে। রিয়ান যাওয়ার পর আমরা ঘরের দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। আমাদের যেন কিছুতেই ঘুম আসছিল না, তাই আমরা 2 জন শুয়ে শুয়ে গল্প করছিলাম। কিছুক্ষণ পর বাইরে থেকে কে যেন এত জোরে জোরে ধাক্কা দিচ্ছে যেন এখনই দরজা ভেঙে ভিতরে আসবে। আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে দরজার কাছে গেলাম। গিয়ে আমি আমার বড় ছেলে রিয়ানের গলা শুনে আটকে উঠলাম। তারপর আমি সাথে সাথে দরজা খুলে ফেললাম।
সাথে সাথে রিয়ান দৌড়ে ঘরে এসে বসে হাঁপাতে থাকে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তুই এমন হাঁপাচ্ছিস কেন? সাথে সাথে বাহির থেকে শোরগোল শুরু হয়ে যায়। আমরা সাথে সাথে দৌড়ে বাহিরে গেলাম। গিয়ে শুনলাম ফয়সাল ও কামরুলের দেহ ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় দুইটি আলাদা রাস্তায় পড়ে আছে। মনে হচ্ছে কোনো জন্তু জানোয়ার তাদের উপর শরীরের সব রাগ দেখিয়েছে। তারপর সেখানকার সব মানুষ রিয়ানকে জিজ্ঞেস করে, তুমিও তো ওদের সাথে ছিলে, কিভাবে তাদের এমন হলো, তুমি কি জানো? তারপর রিয়ান বলতে থাকে, আমি ফয়সাল আর কামরুল আমরা তিনজন মিলে একসাথে দেখা করে নদীর উদ্দেশ্যে রওনা দিলাম। সাথে করে হারিকেন ও একটি টর্চ লাইট নিয়ে আমরা টর্চ জ্বালিয়ে গল্প করতে করতে আর গান গাইতে গাইতে যাচ্ছিলাম। অবশেষে আমরা নদীতে পৌঁছে গেলাম। তারপর আমরা তিনজন নদীর ঘাটে থাকা একটা নৌকায় উঠে পড়লাম। আমি আর কামরুল নৌকার দুই পাশ থেকে বৈঠা বইছিলাম, আর ফয়সাল নৌকার মাঝখানে বসেছিল। আমরা তিনজন হারিকেন জ্বালিয়ে টর্চ লাইট জ্বালিয়ে গল্প করতে করতে এগোচ্ছিলাম। মাঝে মাঝে শিয়ালের ডাক আসছিল চারপাশ থেকে। তারপর বেশ অনেক দূর যেতেই শুনলাম আমাদের চারপাশে অনেক শিয়াল দৌড়াদৌড়ি আর ডাকাডাকি করছিল। সাথে সাথে আমার হাতে থাকা টর্চ লাইটটা দপ করে নিভে যায়। আমরা সবাই একটু ভয় পেয়ে যাই বিষয়টা দেখে। তারপর আমি অনেক চেষ্টা করলাম লাইটটা জ্বালানোর, কিন্তু কোনোভাবেই জ্বালাতে পারলাম না। কিছুক্ষণ পর আমরা হারিকেনের আবছা আলোয় দেখলাম আমাদের চারপাশে অসংখ্য শিয়াল, যাদের চোখ রাতের অন্ধকারে জ্বলজ্বল করছিল। আমরা তিনজন এই দৃশ্য দেখে ভয়ে এক আত্মচিৎকার দিয়ে উঠি। তারপর আস্তে আস্তে সেই শিয়ালগুলো আমাদের কাছে নদীর দুই পাশ থেকে আসতে শুরু করে। আমি সাথে সাথে কামরুলকে বলি, কামরুল তাড়াতাড়ি বইটা চালা, না হলে আমরা আজ রাতে তাদের খাবার হয়ে যাব। তারপর আমি আর কামরুল প্রাণপণে বইটা বইতে লাগলাম, আর ফয়সাল নৌকার মধ্যে বসে জোরে দরুদ ও আজান দিতে থাকে। এভাবে কয়েক মিনিট চলতে চলতে আমি হাঁপিয়ে উঠি, কিন্তু থেমে থাকলে চলবে না ভেবে যত কষ্টই হোক না কেন। তারপর সেই জল করা চোখ বিশিষ্ট শিয়ালগুলো আমাদের নৌকা থেকে একটু পিছিয়ে পড়ে। আমি বললাম, কামরুল ভাই, যত যাই হয়ে যাক তুই থামিস না, নৌকা চালাতে থাক, আর গ্রামের কাছে চলে আসলে যে যেই দিক দৌড়াতে পারিস দৌড় দিবি, কেউ কারোর জন্য অপেক্ষা করবি না। বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ, কোনো ভুল করে থাকলে মাফ করে দিস রে ভাই। এই বলে আমি আবারও প্রাণপণে বইটা বইতে থাকি। এত জোরে জোরে বইটা বইছিলাম, কিন্তু এই নদীর রাস্তা যেন শেষ হবার নয়। প্রতিটি মিনিট আমাদের কাছে এক বছরের মতো মনে হচ্ছিল। অবশেষে আমরা আমাদের গ্রামটা দেখতে পাচ্ছিলাম, মনে যেন জোর পেলাম। আমি আবারও বললাম, নৌকা থেকে নেমে কেউ কারো জন্য অপেক্ষা করবি না, প্রাণপণে দৌড়াতে থাকবি। এই বলে আমরা তিনজন গ্রামের দিক বিদিক হয়ে জ্ঞান হারিয়ে দৌড়াতে থাকি। তখনও সেই শিয়ালগুলো আমাদের পিছনে ছুটতে থাকে। আমি সৌভাগ্যক্রমে দৌড়ে বাড়িতে পৌঁছে যাই, আর ফয়সাল ও কামরুল হয়তো বাড়ির ফেরার আগেই সেই শিয়ালগুলোর শিকার হয়ে যায়। প্রথমে আমার ছেলে রিয়ানের কথা শুনে কেউই বিশ্বাস করছিল না। তারপর রিয়ান অনেকবার কিরা কসম কেটে সবাই রিয়ানের কথা বিশ্বাস করে নেয়। তারপর আমি রিয়ানকে বাড়িতে নিয়ে এসে গরম দুধ খাইয়ে তার ঘরের বিছানায় ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমাদের রুমে ঘুমাতে আসি। কিন্তু কে জানতো সেই রাতই হবে আমার ছেলের জন্য শেষ রাত, আর আমি আমার ছেলেকে শেষবারের মতো ঘুম পাড়িয়ে দিব। তারপর আমরা সকালে ঘুম থেকে উঠে দেখি বিছানায় রিয়ান নেই। আমি দিক বিদিক জ্ঞান হারিয়ে আমার সন্তানকে খুঁজতে থাকি। বাড়ির কোথাও নেই। গ্রামের সব মানুষ রিয়ানকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে অবশেষে দুপুরের আগে আমার ছেলে রিয়ানকে নদীর পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তারপর আমি দৌড়ে আমার ছেলের কাছে গিয়ে দেখি সে আর আমাদের মাঝে কোনোদিন ফিরে আসবে না। আজীবনের জন্য আমার ছেলে রিয়ান আমাকে ছেড়ে চলে গেছে। তারপর আমার ছেলেকে দাফন করে দেওয়া হয়। তারপরে পাশের গ্রামের এক কবিরাজের কাছে যাওয়া হয় যে কে আর কিভাবে এই তিনটা ছেলেকে মেরেছে তা জানার জন্য। কবিরাজ কাছে গিয়ে সব খুলে বলার পর তিনি আমাদের কাছে কিছু সময় চায় বলে তিনি একটা ঘরে গেলেন। তারপর কিছুক্ষণ পরে এসে তিনি আমাদের এক হাড় হিম করা তথ্য দেয়। তিনি বললেন যে সেই নদীর পাশের জঙ্গলে কিছু পিশাচ ছিল, তাদের অন্য একটি পরিবারের ক্ষতি করার জন্য সেখানে চালান করে দেওয়া হয়েছে। তারা সেখানেই থাকে, কিন্তু সেই রাতে তারা তিনজন জোরে জোরে কথা বলে। তারা সেখানে যাওয়ায় সেই পিশাচগুলো বিরক্ত হয় আর তাদের কাজের ব্যাঘাত ঘটে। তাই সেই পিশাচগুলো তাদের তাড়া করে, কিন্তু তাদের নদীতে ধরতে পারেনি বলে নদীর উপরে শুধু
দুইজনকে ধরতে পারে, কিন্তু আপনাদের ছেলেকে ধরার আগেই সে বাড়িতে পৌঁছে যাওয়ায় তাকে মারতে পারেনি। তাই তারা কৌশলে গভীর রাতে রিয়ানকে বাইরে নিয়ে যায় এবং পানিতে ডুবিয়ে মেরে ফেলে। কবিরাজের এই কথা শুনে আমি কেঁদে দেই। আমার ছেলের চলে যাওয়ার এই কষ্ট নিয়ে আমি আজও বেঁচে আছি। এই বলে সেই দম্পতি চুপ হয়ে যায়। তখনই লক্ষ্য করলাম সেই দম্পতির চোখ দিয়ে বয়ে যাচ্ছিল অশ্রুর ধারা। তাদের ছেলের মারা যাওয়ার এই হৃদয় বিদারক ঘটনা শুনে কখন যে আমার চোখ থেকে অশ্রু ঝরছিল তা আমি টেরই পাইনি। অশ্রুসিক্ত চোখ মুছতে মুছতে আমি চলে এলাম সেখান থেকে। কোনো কিছুর বলার ভাষা ছিল না আমার কাছে। আসছিলাম আর ভাবছিলাম মানুষের জীবন কত বৈচিত্র্যময়। সাদা কালো রংধনুর 7 রং মিলে রয়েছে মানুষের জীবনে। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। লিসেনার্স, এবার আমরা আজকের শেষ ঘটনায় চলে যাব। এই ঘটনাটিতে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। এই ঘটনাটি বাংলাদেশের কোনো এক জেলার একটি পরিবারে 2 জন ভাই ছিল। বড় ভাইয়ের নাম ছিল অনিক ও দ্বিতীয় ভাই মানে ছোট ভাইয়ের নাম ছিল আকাশ। তাদের বাবা মা কেউ ছিল না, মারা গেছেন। তাদের গ্রামটি ছিল অনেক বড়। আবাদি জমির মাঠ পেরিয়ে 30 থেকে 40 মিনিট হাঁটার পর একটি গ্রাম। বড় ভাই অনিকের বিয়ের বয়স হয়ে যায়, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে বিয়ে করবে। তারপর সে বিয়ে করে। একইভাবে ছোট ভাই আকাশও কয়েক বছর পর বিয়ে করে। অনিক ও আকাশের বাবা মা মারা যাওয়ার আগেই ধন সম্পদ সব 2 ভাইয়ের মাঝে ভাগ করে দিয়ে যান। অনিক বিয়ে করার পর তার 2 ছেলে সন্তান হয়। এইদিকে তার কয়েক বছর পর আকাশেরও একটি ছেলে সন্তান হয়। বলে রাখা ভালো, আকাশ ও অনিক তাদের 2 ভাইয়ের মাঝের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তারা মাঝে মাঝে ঝগড়া করত। এভাবে তাদের দিন কাটতে থাকে। এরই ভিতর অনিক ও আকাশের ছেলেগুলো যুবক বয়সের হয়ে যায়। তারাও বিয়ে করতে চাচ্ছিল। তাই বড় ভাই অনিক তার ছোট ভাই আকাশের কাছে গিয়ে বলল, দেখ আকাশ, তোর তো একটা ছেলে, আমার তো 2টা ছেলে, আর তোর একটা ছেলের জন্য এত ধন সম্পদ তো লাগবেই না। তুই আমাকে তোর ধন সম্পদ লিখে দিয়ে যা। আমার তো 2টা ছেলে, আমার আরও ধন সম্পদ লাগবে। কিন্তু আকাশ কোনোভাবেই ধন সম্পদ দিতে রাজি নয়। সে মুখের উপর বলে দেয় যে কোনো ধন সম্পদ তাকে দিবে না। এক কথা 2 কথা চলতে চলতে তারা এক পর্যায়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে। আর অনেক বাড়ি যাওয়ার সময় আকাশকে অনেক হুমকি দিয়ে চলে যায়, যেমন আমি তোকে দেখে নিব, তোর সন্তানের আমি ক্ষতি করব ইত্যাদি। আকাশ তার কথায় কোনো পাত্তা দেয় না। এভাবে অনেক আকাশকে যখনই রাস্তায় দেখতো তখনই তার কাছ থেকে সম্পদ লিখে নিতে চাইতো, কিন্তু আকাশ কোনো মতেই দিতে রাজি নয়। এক পর্যায়ে অনেক আকাশের উপর ক্ষুব্ধ হয়ে সিদ্ধান্ত নেয় যে এক কবিরাজের কাছে যাবে এবং আকাশের উপর কালো জাদু করবে, তাকে মেরে ফেলে সব সম্পত্তি হাতিয়ে নেবে। তাই সে এক কবিরাজের কাছে যায় এবং আকাশের উপর কুফরি কালামের মাধ্যমে কালো জাদু করে। আকাশের উপর কালো জাদু করায় সে প্রতিদিন রাতে দেখতে পায় কোনো কালো অবয়ব এসে ডাকছে, তাকে নিয়ে যেতে চাচ্ছে। অনেকভাবে আকাশকে প্রতিদিন রাতে সেই কালো অবয়বটি ভয় দেখাতো। আকাশ রাতে ঘুমাতে পারে না, কিছু খেতে পারে না। তারা গ্রামের মানুষ ছিল বলে বুঝতে পারেনি এত কিছু যে কেউ তাদের উপর কুফরি কালাম করেছে। স্বাভাবিকভাবেই দিন পার করছিল। দিন দিন অনেক শুকিয়ে যায়। এভাবে করতে করতে আকাশ এক পর্যায়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। কিছুদিনের মাঝেই মারা যায়। বাড়িতে কান্নার রোল পড়ে গেল। আকাশের পাশে তার স্ত্রী আর একমাত্র সন্তান তন্ময় বসে কাঁদছিল। তারপর পাড়া প্রতিবেশী সবাই এসে ধর্মীয় অনুযায়ী আকাশের কাফন দাফন কার্য শেষ করে সবাই আকাশকে মাটি দিয়ে চলে যায়। তখন অনেক আসে আর আকাশের স্ত্রীকে বলে, দেখ, আজ তোর এই দিনটি দেখতে হতো না। যদি আমাকে ধন সম্পত্তি লিখে দিতিস তাহলে আজ তোর স্বামী বেঁচে থাকতো। বলে সে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। অনিকের এই কথা শুনে আকাশের স্ত্রী বুঝতে পারে যে অনিক তার স্বামীর উপর কুফরি কালাম করেছে। আকাশের স্ত্রী ও তার ছেলে শোকে কাতর হয়ে দিন পার করছিল। তারপর একদিন আবার অনিক এসে তার বউয়ের উপর হুমকি দিতে থাকে যে সে যদি তার সম্পদ লিখে না দেয় তাহলে তার একমাত্র ছেলে তন্ময়কে আকাশের মতো মেরে ফেলবে। কিন্তু তারপরে আকাশের স্ত্রী রাজি হয় না সম্পদ লিখে দিতে। অনিক অনেকবার বলতে বলতে এক পর্যায়ে যখন আকাশের স্ত্রী দিতে রাজি হচ্ছিল না তখন অনিক বলে যায় যে রাতের বেলা তন্ময়কে রাস্তায় একা পেলে তারা মেরে ফেলবে বলে সাবধান করে দিয়ে যায়। তারপর থেকে আকাশের স্ত্রী তার একমাত্র ছেলেকে সব সময় চোখে চোখে রাখত, কোথাও একা যেতে দিত না। আর তার ছেলেকে বলে দেয় যে যেখানেই যাক না কেন সন্ধ্যার আগেই যেন বাড়িতে ফিরে আসে।
তারপর একদিন তন্ময় কাজের জন্য বাজারে যায় এবং সেখানেই সন্ধ্যা হয়ে যায়। তাই সে তার মায়ের কথা অনুযায়ী তাড়াতাড়ি তার বাড়ির রাস্তা ধরে হাঁটতে থাকে যেন দ্রুত বাড়িতে পৌঁছাতে পারে। হাঁটতে হাঁটতে তন্ময় আবাদি জমি পার করে এসেছে। এখন বড় একটি বাঁশঝাড় আছে এবং তার পাশে একটি পুকুর আছে। সেটি পার করে কিছুক্ষণ হাঁটলেই তার বাড়ি পৌঁছে যাবে। তাই সে ভয়ে ভয়ে সামনে এগোতে থাকে। হঠাৎ তন্ময় দেখলো যে বাঁশঝাড়ের ভিতর থেকে অনেকের দুই ছেলে আর সাথে গ্রামের কয়েকটি ছেলে হাতে করে দা বটি আর বড় লাঠি নিয়ে তন্ময়ের দিকে তেড়ে আসছে। এদিকে রাত হয়ে গেল, তাও তন্ময় বাড়িতে ফিরছে না দেখে তন্ময়ের মা অনেক চিন্তিত হয়ে পড়েন। তিনি অনেকক্ষণ বাড়িতে বসে থাকে। এক পর্যায়ে অনেকের বাড়িতে যায়, গিয়ে বলে, ভাই, আমার ছেলে এখনো বাড়িতে ফিরেনি, তোমরা কি ওর সাথে কিছু করেছো? তোমরা ওকে ছেড়ে দাও, ওকে কিছু করো না, আমার ছেলে ছাড়া আমার আর কেউ নেই এই দুনিয়ায়। তোমরা ওকে আমার কাছে ফিরিয়ে দাও, দরকার হলে আমি সব সম্পদ লিখে দিব। তন্ময়ের মা এসব কথা বলতে থাকেন আর অঝরে কাঁদতে থাকেন। অনেক এসব দেখে বলে যে, তোমার ছেলে কোথায় গেছে তা আমি কিভাবে বলবো, আমি এসব জানি না, তুমি চলে যাও আমার বাড়ি থেকে, বলে অনেক তন্ময়ের মাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এদিকে তন্ময়ের চাচাতো ভাইয়েরা তন্ময়কে ধাওয়া করতে থাকে। তন্ময় এই দৃশ্য দেখে আবার উল্টা বাজারের দিকে দৌড় দেয় আর পিছন থেকে তার চাচাতো ভাইয়েরা বলছে, আজ তোর নিস্তার নেই, তোকে আজ আমরা মেরেই ফেলবো। তন্ময় দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে থেমে যায় আর তখনই তার চাচাতো ভাইয়েরা পিছন থেকে তাকে ধরে ফেলে। তন্ময় তখন বলে, আমাকে মেরো না, আমি বাড়িতে গিয়ে তোমাদের নামে সব সম্পত্তি লিখে দিব, আমার প্রাণ ভিক্ষা দাও, দয়া করে আমাকে মেরো না। এভাবে তন্ময় অনেক আকুতি মিনতি করতে থাকে তাদের কাছে, কিন্তু তারা তন্ময়ের কোনো কথা না শুনেই তাদের হাতে থাকা দা দিয়ে এক চোটে তন্ময়ের গলা থেকে মাথাটা আলাদা করে দেয়। তন্ময়ের মাথাটি ছুটে গিয়ে ধানের খেতে গিয়ে পড়ে আর তার দেহটা লাফাচ্ছিল কষ্টে। তারা হঠাৎ করে এই কাজটি করে তাদের মনের অজান্তে। তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে তাদের বাড়িতে এসে হাঁপাতে থাকে। তাদের এমন হাঁপাতে দেখে অনেক জিজ্ঞেস করে, কি হয়েছে, তোরা এমন হাঁপাচ্ছিস কেন? তারা ভয়ে ভয়ে কম্পিত গলায় সব বলতে থাকে। অনেক এসব শুনে বলে, তন্ময় যখন লিখে দিতে রাজি হয়েছিল তখন তোরা ওকে মারলি কেন? বাসায় ধরে নিয়ে আসলি না কেন? তারা জবাবে বলে, আমরা না বুঝেই মেরে ফেলেছি হঠাৎ করে। তাদের এই কথা শুনে অনেক একটু ভয় পায়। ওইদিকে গভীর রাতে তন্ময়ের মা তন্ময়ের আশায় বসে থাকে। যখন দেখছে তন্ময় আসছে না তখন তিনি সেই গভীর রাতেই তন্ময়কে খুঁজতে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কোনো লাভ হলো না। তন্ময়ের মা হতাশ আর ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে ফিরে এলো। তারপর পরদিন সকালে যে ধানের জমিতে তন্ময়ের মাথাটা ছুটে গিয়েছিল, ওই জমির মালিক তার জমিতে যায় দেখার জন্য যে আসলে তার ধানের কি অবস্থা। তিনি যেই না সেই জমির আইলে উঠেছে খেতে ঢোকার জন্য, অমনি তিনি সেখানে আটকে ওঠে আর এক পাও নড়তে পারে না। তিনি দেখেন যে তার জমির সারা আইল রক্তে রঞ্জিত হয়ে আছে আর তার একটু সামনে পড়ে আছে তন্ময়ের নিথর দেহ। তিনি এই দৃশ্য দেখে এক আত্মচিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে গ্রামের দিকে যান। গিয়ে গ্রামের সব মানুষকে এই ঘটনাটি বলে এবং সবাইকে ডেকে আনে। তারপর এই কথা তন্ময়ের মা যখনই শুনে তখনই তিনি এক দৌড়ে সেই জমিতে যায় এবং তন্ময়ের নিথর দেহ দেখে তিনি সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর তন্ময়কে ধর্মীয় অনুযায়ী দাফন করানো হয়। তন্ময়ের মা প্রতিদিন তার কবরে গিয়ে শুয়ে শুয়ে চিৎকার করে কান্না করত। এভাবে কিছুদিন পর তন্ময়ের মা পাগল হয়ে যায়। পাগল হওয়ার পর তন্ময়ের মা কোথায় যেন চলে যায়, কেউ জানে না। এই সুযোগে অনিক এসে আকাশের সব সম্পত্তি দখল করে নেয়। যেহেতু অনিক আকাশের ভাই ছিল এবং আকাশের ভাই ছাড়া সম্পত্তি পাওয়ার মতো অনিক ছাড়া আর কেউ ছিল না। ভাই অনেক সুযোগ পেয়ে সব হাতিয়ে নেয়, কিন্তু অনিক জানে না যে সে কোন বিপদ ডেকে এনেছে। এখান থেকে অনিকের জীবনের কালো অধ্যায় শুরু হয়। একদিন অনিকের বড় ছেলে বাজারে যায় কিছু দরকারি জিনিসপত্র কিনতে। তার বাজার থেকে আস্তে আস্তে রাত হয়ে যায়। যেহেতু রাত হয়ে গেছে তাই সে মনে করলো বাজারে থাকা আর ঠিক হবে না। সে বাড়িতে আসার প্রস্তুতি নিচ্ছিল, তাই ধান ক্ষেতের আইল ধরে হাঁটতে থাকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। রাস্তা হেঁটে এলো, কোনো সমস্যা হলো না, কিন্তু যেখানে তারা তন্ময়কে হত্যা করেছিল সেই জায়গায় এসে দেখতে পায় যে কে যেন উরু হয়ে ধান ক্ষেতের মাঝে কি যেন খুঁজছিল অনিকের বড় ছেলে। সেই লোকটিকে দেখে একটু বেশি ভয় পায়, কারণ এত রাতে এই ধান খেতে কে কি খুঁজছে। আর কিছু খুঁজতে হলে লাইট নিয়ে খুঁজবে, কিন্তু সেই লোকটির কাছে কোনো লাইট ছিল না। আর তার হঠাৎ করে সেই দিন তন্ময়কে হত্যা করার ঘটনাটি মনে পড়ে যায়। সেই ঘটনাটি মনে পড়ার কারণে সে আর সেখান থেকে
নড়াচড়া করতে পারে না। তারপরও সাহস করে এগিয়ে গিয়ে সেই লোকটিকে জিজ্ঞেস করলো, কে ভাই আপনি, আর এখানে কি খুঁজছেন? প্রথমবার জিজ্ঞেস করে কোনো লাভ হলো না। সেই লোকটি নিজের মতো খুঁজেই যাচ্ছিল। তারপর আবার যখন জিজ্ঞেস করলো তখন সেই লোকটি বলল, ভাই আমাকে একটু খুঁজতে সাহায্য করুন, খুঁজে পাচ্ছি না। তারপর অনিকের বড় ছেলেটি বলল, ভাই আপনি অন্ধকারে কি খুঁজছেন? সেই লোকটি বলল, ভাই আমার মাথাটা এই ক্ষেতের মাঝে হারিয়ে গেছে, একটু খুঁজে দিবেন? তারপর অনিকের ছেলে ভালো করে তাকিয়ে দেখে এটা আর কেউ নয়, তন্ময়ের মাথা বিহীন দেহ। সে এক দৌড়ে বাজারের দিকে যায় আর পিছন থেকে তন্ময়ের অবয়বটি বলছে, ভাই আমার মাথাটা খুঁজে দিয়ে যান। ভাই দাঁড়ান। অনিকের বড় ছেলে দিক বিদিক প্রাণপণে দৌড়াতে থাকে। তারপর একটি আম গাছের কাছে এসে অজ্ঞান হয়ে পড়ে। এদিকে অনেক বাড়িতে অনেক চিন্তা করছিল, এত রাত হয়ে গেছে, তার বড় ছেলে এখনো বাসায় আসছে না। পরে যখন জ্ঞান ফিরে তখনও দেখে তন্ময়ের মাথাবিহীন দেহটা তার পাশে এসে বলছে, ভাই আমার মাথাটা দেন, আমার মাথাটা কেন কেটে দিলেন? এই দৃশ্য দেখে সে আবার অজ্ঞান হয়ে পড়ে। এবার যখন সে জ্ঞান ফিরে পায় তখন দেখে ভোরের আলো ফুটে গেছে। সে আর কোনো কিছু না ভেবে উঠে বাড়ির দিকে একটা দৌড় দেয়। এক দৌড়ে বাড়িতে পৌঁছে যায়। অনিক তার ছেলেকে বাড়িতে দেখে যেন একটা প্রাণ ফিরে পায়। সাথে সাথে অনিক তার ছেলেকে জিজ্ঞেস করে যে কাল রাতে কোথায় ছিলি। তারপর অনিকের বড় ছেলে সব খুলে বলে। অনিক প্রথমে খুব একটা পাত্তা দেয়নি বিষয়টাকে, বলে এটা তোমার মনের ভুল হবে, এটা কি ভুলে যাও। তারপর আরেক দিন অনিক বাজারে যায় কিছু সবজি কেনার জন্য। গ্রাম অঞ্চলের সাধারণ রাতে সবজির বাজার জমজমাট হয়, তাই অনিক ভাবলো বিকেলের দিকে বাজারে রওনা দিবে, যেন সে সন্ধ্যার আগেই বাড়িতে আসতে পারে। তো অনিক তার পরিকল্পনা অনুযায়ী বিকেলে বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং বাজারে গিয়ে সবজিও কিনে ফেলে। কিন্তু তার বাজার করতে করতে অনেক রাত হয়ে যায়, তাই সে আর দেরি করে না, ধান ক্ষেতের আইল ধরে হাঁটতে থাকে। কিন্তু দুঃখের বিষয় অনিক তার টর্চ লাইটটি তার সাথে নিয়ে আসতে ভুলে গেছে। যেহেতু ভুলেই গেছে তাই আর ভেবে কাজ কি। অনিক আইল ধরে হাঁটতে থাকে। সারা রাস্তা হেঁটে এলো কিন্তু অনিকের কোনো সমস্যা হয়নি। কিন্তু যখনই সে প্রায় ধান ক্ষেত থেকে বের হয়ে গ্রামের রাস্তা দিকে পা রাখবে অমনি দেখে সে রাস্তার পাশে কে যেন অবুর হয়ে কিছু খুঁজছে। দৃশ্য দেখা মাত্রই অনিক আঁতকে ওঠে আর বিশাল বড় ধাক্কা খায়। সাথে সাথে অনিকের তার বড় ছেলের সাথে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ে যায়। এতক্ষণ তার এই কথাটি মনে ছিল না। অনিক সেই লোকটিকে কোনো কিছু জিজ্ঞেস করেনি, কারণ সে জানে এখন তার সাথে কি ঘটতে চলেছে। অনিক কোনো কথা না বলে পাশ কাটিয়ে পালিয়ে গ্রামের দিকে যেতে চাচ্ছিল। অমনি সেই লোকটি অনিকের রাস্তা আটকে তাকে বলছে, চাচা আমার মাথাটা এই ক্ষেতের মাঝে হারিয়ে গেছে, আমাকে একটু খুঁজে দিবেন? সেদিন আপনার বড় ছেলেকে বললাম, সে তো পালিয়ে গেল, আপনি একটু আমাকে খুঁজে দিবেন? অনিক সেই লোকটিকে দেখে তার গায়ের সব লোম দাঁড়িয়ে যায়, কারণ সেটি ছিল তন্ময়ের মাথাবিহীন অবয়ব। অনিক এক পা নড়তে পারছিল না, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। অনেক কষ্ট করে আবার বাজারের পথ ধরে দৌড়াতে লাগলো আর পিছন থেকে তন্ময়ের অবয়বটি বলছে, দাঁড়ান চাচা, আমাকে আমার মাথাটি খুঁজে দিয়ে যান, আমাকে আর মাথা ছাড়া ভালো লাগছে না, অনেক কষ্ট হচ্ছে, দাঁড়ান চাচা। অনেক দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে মাটিতে হুমড়ি খেয়ে পড়ে যায়। তারপর দেখে তার পরিচিত একজন বাজারের ওই দিক থেকে আসছিল। লাইট হাতে অনেক সেই লোকটিকে দেখে দেহ যেন প্রাণ ফিরে পায়। সেই লোকটি তাকে জিজ্ঞেস করে, কিরে অনেক, তুই এত রাতে এখানে বসে আছিস কেন? তারপর অনেক বলল, ভাই সব রাস্তায় যেতে যেতে বলবো, এখন তুই দয়া করে আমাকে আমার বাড়িতে পৌঁছে দে। এ বলে অনেক আর সেই লোকটি গ্রামের রাস্তা ধরে হাঁটতে শুরু করে। এক পর্যায়ে অনেক বলল, আমি এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। তারা প্রায় গ্রামের রাস্তায় পা দিয়েছে। তখনই অনেক বলল যে আমি ঠিক এখানে সেই অবয়বটিকে দেখেছিলাম। সাথে সাথে অনেকের সাথে থাকা সেই লোকটি এক ভয়ঙ্কর স্বরে বলল, আচ্ছা আমাকে দেখো তো, অবয়বটি ঠিক আমার মতো ছিল নাকি? সেই লোকটির মুখে এমন কথা শুনে যেই না সেই লোকটির মুখের দিকে তাকিয়েছে অমনি অনেক আঁতকে ওঠে এবং সেখান থেকে গ্রামের দিকে এক দৌড় দেয়। সে দেখলো অনেক এতক্ষণ ধরে যার সাথে কথা বলছে আর হেঁটে আসছিল সে আর কেউ না, অনেকের মাথাবিহীন অবয়বটি। অনেক এই দৃশ্য দেখে সেখানে এক আত্মচিৎকার দিয়ে দৌড়ে বাড়িতে আসেন এবং আল্লাহ বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। তারপর বাড়ির সবাই তার চিৎকার শুনে তার কাছে ছুটে আসে এবং চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরান।
তারপর অনেক সব ঘটনা খুলে বলে তার ছেলে এবং স্ত্রীকে। অনেকের বড় ছেলে বলে, দেখো বাবা, আমি আগেই বলেছি তন্ময়ের আত্মা ফিরে এসেছে, ওর আত্মা আমাদের মেরে ফেলতে এসেছে। এসব অনেক তার নিজের চোখের সামনে দেখার পর বিশ্বাস করে। এই দিনের পর থেকে অনেক বা তার পরিবারের কেউ রাতের বেলা বের হয় না, দিনের আলোতেই তাদের সব কাজ সম্পন্ন করত। এমনি একদিন অনেক সকাল হয়েছে, তারপরেও অনেকের বড় ছেলে ঘর থেকে বের হচ্ছে না। অনেকের স্ত্রী মনে করেছেন রাতে হয়তো ঘুম হয়নি, তাই এত সকাল পর্যন্ত ঘুমাচ্ছে। তারপর অনেকের স্ত্রী রান্না শেষ করে তার বড় ছেলের ঘরে যায় ঘুম থেকে জেগে দেওয়ার জন্য, কিন্তু অনেকের স্ত্রী রুমে গিয়ে এক আত্মচিৎকার দেয়। সবাই শুনে দৌড়ে অনেকের বড় ছেলের রুমে যায়, গিয়ে দেখে অনেকের স্ত্রী মাটিতে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আর অনেক যেই না তার বড় ছেলের বেডের দিকে তাকিয়েছে, অমনি সে লাফ দিয়ে উঠে দেখে তার বড় ছেলের চোখ কপালের দিকে তাকিয়ে আছে। সারা শরীর এবং বিছানা কাঁথা রক্তে ভেসে গেছে, সেই সাথে শরীরে অসংখ্য আঁচড়ের দাগ। এই দৃশ্য দেখে অনেক কান্নায় ভেঙে পড়ে, সাথে সাথে তার স্ত্রীকে পানি ছিটিয়ে জ্ঞান ফেরায়। তারপর অনেকের বড় ছেলেকে ধর্মীয় অনুযায়ী দাফন করানো হয়। অনেক ও তার স্ত্রী অনেক ভেঙে পড়ে তাদের বড় ছেলেকে হারিয়ে। তারপর অনেকের স্ত্রী অনেককে এক হুজুরের কাছে যাওয়ার জন্য পরামর্শ দেয়। পরদিন অনেক একটি হুজুরকে নিয়ে আসে তাদের বাড়িতে। তারপর অনেক হুজুরকে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বলে, তন্ময়কে কে মেরে ফেলেছে থেকে শুরু করে সব বলে। তারপর হুজুর সব শুনে বলেন যে আপনারা তো অনেক বড় অপরাধ করেছেন, আপনাদের তো পুলিশে দেওয়া দরকার ছিল, আমি আপনাদের সাহায্য করতে পারবো না বলে হুজুর চলে যেতে চাচ্ছিল। তখন অনেক অনুরোধ করে অনেক হুজুরকে বলে, হুজুর আমাকে সাহায্য করুন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি এখন বুঝতে পারছি, সাহায্য করুন হুজুর। অনেক অনুরোধ করার পর হুজুর রাজি হয়। তারপর হুজুর একটি ছেলের উপর তন্ময়ের জিন হাজির করে। তারপর হুজুর সেই জিনটিকে জিজ্ঞেস করে যে সে কেন এসেছে এবং তাদের কেন ভয় দেখাচ্ছে। তখন জিনটি বলে, তারা আমাকে মেরে ফেলেছে, আমার বাবাকে মেরেছে, তারপর আমাদের সম্পত্তি দখল করেছে, আমি ওদের ছাড়ব না, আমি ওদের বংশ নির্বংশ করে তারপরেই যাব। হুজুর সেই জিনটির কাছে ক্ষমা চায় এবং অনেক রিকোয়েস্ট করে। তারপর জিনটি যেতে রাজি হয়, কিন্তু সেই জিনটি একটি শর্ত দেয়। জিনটি বলে, অনেক আমাদের যেসব সম্পত্তি দখল করেছে সেগুলো যেন সব গরিব মিসকিন মানুষের মাঝে দান করে এবং গরিব মানুষকে 3 বেলা খেতে দেয়। যদি সে এসব ঠিকমতো পালন করে তবেই আমি যাব, আর যদি কোনোটা অমান্য করে তাহলে আমি আবার ফিরে আসব, আর এবার তাদের নির্বংশ করে যাব। তারপর অনেক সব কিছুতে রাজি হয়ে যায়। অনেক সব ঠিকঠাকভাবে পালন করে এবং তার হাতিয়ে নেওয়া সব সম্পত্তি মাদ্রাসা মসজিদ সহ গরিব মানুষের মাঝে দান করে দেয়। এরপর থেকে আর কোনো ধরনের সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানান, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের লাইক কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। সো প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhutfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য।